আসসালামু আলাইকুম। আজ 30 নভেম্বর 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার ফাঁসিতে ঝুলবেন ইনু, দফা রফা শেষ হতে সময়ের অপেক্ষা। জানা গেল বেগম জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি। ঢাবির ছাত্রলীগ সন্ত্রাসী এখন পুলিশ ক্যাডার। এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য রোববার সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় তাকে হাসতে হাসতে কাভার্ড ভ্যান থেকে নামতে দেখা যায়। এদিকে আজ অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এর আগে 2 নভেম্বর জাসদের এই সভাপতির বিরুদ্ধে আনা 8টি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। এছাড়া সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। ওই দিন 8টি অভিযোগই ইনুকে পড়ে শোনান বিচারক। এক পর্যায়ে নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেন হাসানুল হক ইনু। চলতি বছরের 29 সেপ্টেম্বর এ মামলায় ইনুকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ছিল। 25 সেপ্টেম্বর এই জাসদ সভাপতির বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যায় সহযোগিতা সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর শুনানিতে 8টি অভিযোগ উপস্থাপন করা হয়। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন আদালত। গত বছরের 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এই জাসদ নেতা। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান তিনি। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়া শহরে শহীদ হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, ওসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। এর পরিপ্রেক্ষিতে এই ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। পরে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। যাচাই বাছাই শেষে উস্কানি, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ আনে প্রসিকিউশন। তার বিরুদ্ধে দেওয়া ফরমাল চার্জটি 39 পৃষ্ঠা সম্বলিত। সাক্ষী করা হয়েছে 20 জনকে। এছাড়া নথি হিসেবে 3টি অডিও ও 6টি ভিডিও দিয়েছে প্রসিকিউশন। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত এক জুলাই যোদ্ধা বলেন, ইনুর দফা রফা শেষ, এখন ফাঁসিতে ঝোলার অপেক্ষায় আছেন। তিনি খুনি, তার ফাঁসি না হলে জাতি ন্যায় বিচার পাবে না। জুলাই বিপ্লবকে তথাকথিত বলে বিচারের আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হকের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিন হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ আবেদনের উপর শুনানি করেন তার আইনজীবী। এতে জুলাই গণঅভ্যুত্থানকে সো কল্ড বলেও আখ্যায়িত করেন। এছাড়া অন্তর্বর্তী সরকার সবাইকে ইনডেমিনিটি বা দায় মুক্তি দিচ্ছে, তাদের কোনো আইন সংশোধনের সুযোগ নাই। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের কোনো এখতিয়ার নাই এই মামলার বিচার করা, এমন কথাও উল্লেখ করা হয় আবেদনে। জবাবে ইনুর এমন মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসেবে দেখছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবকে সো কল্ড বিপ্লব বলায় তার বিরুদ্ধে কন্টেম্প অব কোর্টের মামলা হওয়া উচিত। এছাড়া ইনু আন্দোলনকারীদের মোল্লা আখ্যায়িত করে জুলাই আন্দোলনকারীদেরকে গ্রেপ্তার করতে প্ররোচনা দিয়েছেন। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে ইনুর আবেদনটি বাতিল চাওয়া হয়। পরে মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচারের আদেশের বিরুদ্ধে জাসদ সভাপতির করা রিভিউ আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 8 ডিসেম্বর সকল একাডেমি সার্টিফিকেট ও বার কাউন্সিলের সনদপত্র সহ হাজির হতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে কেন আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। এদিন শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান ফজলুর রহমান কে, তার ওকালতি সার্টিফিকেট আছে কিনা, প্র্যাকটিস করেন। ট্রাইব্যুনাল আরও বলেন, তিনি কি অ্যাডভোকেট নাকি।
ওকালতির সার্টিফিকেট আছে? কোর্ট কাচারিতে আসছেন কোনোদিন? এলে এমন কথা কোনোদিনও বলতেন না। এ সময় প্রসিকিউটর তামিম বলেন, উনি সবসময় একটু বাড়িয়ে বলেন। উনি নাকি 44 বছর ধরে আইন পেশায় রয়েছেন, কিন্তু আমরা ঘেটে দেখেছি 1992 সাল থেকে প্র্যাকটিস করছেন, সেই হিসেবে 33 বছর। তখন ট্রাইব্যুনাল বলেন, উনি কি আসলেই প্র্যাকটিস করেন? প্র্যাকটিস করলে তো এমন কথা বলতে পারেন না। ট্রাইব্যুনাল বলেন, আইনের সমালোচনা করা যাবে, রায়ের সমালোচনা করা যাবে, বিচারকেরও সমালোচনা করা যাবে, কিন্তু রায় মানি না এটা বলা শুধু আদালত অবমাননাই নয়, রাষ্ট্রদ্রোহিতাও। পরে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ জারি করেন ট্রাইব্যুনাল 1, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের ব্যাখ্যা দিতে আগামী 8 ডিসেম্বর তাকে সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তার প্রাতিষ্ঠানিক ও বার সনদ আনতে বলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। রোববার দুপুর 2:30টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। রুহুল কবির রিজভী বলেন, চেয়ারপারসন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবসের গৃহীত কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি আগের মতোই আছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও আমেরিকা সহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনায় ভিত্তিতে এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে। ডাক্তার জোবাইদা রহমান দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় করছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন। হাসপাতালের সামনে এসে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হচ্ছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করবেন। সবার দোয়ায় তিনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন। সদ্য প্রকাশিত 45তম BCS পরীক্ষার চূড়ান্ত সুপারিশে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন 2024 সালের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা নাম রইসুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। রইসুলের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ঢাবির স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের 2014-15 সেশনের শিক্ষার্থী ছিলেন। জুলাই আন্দোলনে জড়িত থাকায় গত মার্চে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তখন প্রশাসনের সুপারিশে বলা হয়েছিল 15 জুলাই 2024 তারিখে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় রাইসুল ইসলাম সরাসরি জড়িত। এদিকে BCS এর চূড়ান্ত সুপারিশে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা। তারা বলছেন, রাইসুল ইসলামের মতো সন্ত্রাসীর BCS এ সুপারিশপ্রাপ্ত হওয়া অত্যন্ত লজ্জার। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি তার মতো সন্ত্রাসীর BCS পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার জন্য সরকারি কর্মকমিশন সহ যারা এই সুপারিশ প্রক্রিয়ায় জড়িত ছিলেন তাদের জবাবদিহির আওতায় আনতে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে 15 তারিখে ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলায় প্রায় 300 জন শিক্ষার্থী আহত হন। এরপর গণমাধ্যমের ভিডিও ফুটেজ দেখা যায় রাইসুল সাধারণ শিক্ষার্থীদের উপর সরাসরি হামলা করছেন। পরদিন 16 জুলাই বিভিন্ন গণমাধ্যমেও হামলা করার ছবি প্রকাশিত হয়। রাইসুল ইসলামের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহসাধারণ সম্পাদক AGS মহিউদ্দিন খান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলাম 45তম BCS এ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই সন্ত্রাসী গত বছরের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় সরাসরি জড়িত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনেও গণমাধ্যমে প্রকাশিত ছবিতে স্পষ্ট যে রাইসুল ইসলাম একজন সন্ত্রাসী। তার মতো সন্ত্রাসীর 45তম BCS এ সুপারিশপ্রাপ্ত হওয়া অত্যন্ত লজ্জার। ক্ষমতায় গেলে আন্দোলনের প্রয়োজন হবে না এবং সরকার জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করবে বলে জানিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার দুপুরে প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি একথা জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, আগের সরকারগুলো শুধু আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা আশ্বাস নয়, কাজের মাধ্যমে দেখাতে চাই। একই ভাষায় কথা বলা একটি জাতি হিসেবে আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। দেশের মানুষ ভালো হলেও খারাপ রাজনীতিবিদদের জন্য উন্নয়ন বাধাগ্রস্ত হয় উল্লেখ করে তিনি বলেন, আমরা
মূল সমস্যাগুলোকে ধরেই পরিবর্তন আনব। তিনি অভিযোগ করেন দেশে এখনও মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। তার মতে শিশুর পড়ালেখার বিষয়টি মা বাবা নয়, শিক্ষকই ঠিক করে দেবেন। আমাদের লক্ষ্য প্রতিটি শিশুকে দক্ষভাবে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে বোঝা নয় সম্পদ হয়ে ওঠে। বর্তমান বিচার ব্যবস্থার সমালোচনা করে জামাত আমির বলেন, এখন ন্যায় বিচার পেতে টাকা লাগে, এ বাস্তবতা বদলাতে হবে। তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে জনগণকে আর কোনো দাবি নিয়ে দপ্তরে ঘুরতে হবে না, আন্দোলনও করতে হবে না। সরকার নিজ দায়িত্বে সেবা মানুষের বাড়িতেই পৌঁছে দেবে। তিনি জানান, সরকারে না গেলেও জামাতের পক্ষ থেকে 100টি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করা হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা বয়সের যে প্রান্তেই দাঁড়িয়ে থাকি না কেন, প্রত্যেকেরই একটা গোল থাকে, প্রত্যেকেরই আইডল থাকে। ছোটবেলায় হয়তো অনেক কিছু হতে চেয়েছি, হতে পারিনি, কিন্তু এখন যে সুযোগ শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। আজ থেকে শুরু করুন না। আর এই শুরু করার পর একটা দারুণ কৌশল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যেটা হতে চাচ্ছেন, যে কাজটি করতে চাচ্ছেন, সেই সংশ্লিষ্ট স্টিল ফটোগ্রাফ আশেপাশে রাখুন। অর্থাৎ আপনি যে রুমটিতে বসেন সেই রুমে ওই সংক্রান্ত কিছু ছবি ঝুলিয়ে দিন। ব্যক্তির ছবি হতে পারে, কোনো আইকনিক চিহ্ন হতে পারে, কোনো ভিডিও হতে পারে, নকশা হতে পারে। ওই সংক্রান্ত বিষয়গুলো আপনার চারপাশে ভিডিওগ্রাফির মাধ্যমে সবসময় অবস্থান যদি করে, তাহলে এগুলোর মধ্য দিয়ে অনুপ্রেরণা পাবেন। সহজ করে বলি যে আপনি বড় ব্যবসায়ী হতে চান, তাহলে ওয়ারেন বাফেটের একটা ছবি আপনার মোবাইল ফোনেও রাখতে পারেন। মোবাইল ফোন খুললেই যেন দেখা যায়, অথবা আপনি যেখানে বসেন সেখানে ঝুলিয়ে দিতে পারেন। তাহলে বারবার ওই ব্যক্তির কথা মনে হবে যে তিনি পেরেছেন, আমি কেন পারবো না। আসুন এই ভিজুয়ালাইজেশন কৌশল অবলম্বন করে আমরা জীবনের সফলতার ক্ষেত্রে আরেক ধাপে এগিয়ে যাই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অনিশ্চিত তথ্যের মধ্যে একটি সিনিয়র পাকিস্তান তেহরিক ইনসাফের আইন প্রণেতা সামনে এসে জানান, খানের মৃত্যুর খবর মিথ্যা এবং তিনি এডিয়ালা জেলেই বেঁচে আছেন। তবু পরিবারের পক্ষ থেকে এখনও দাবি উঠেছে স্পষ্ট জীবনের প্রমাণ দেখানোর। খান পরিবার প্রায় 1 সপ্তাহ ধরে গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। তার ছেলে কাসিম খান এবং কন্যা বারবার নিশ্চিতকরণ চেয়েছেন যে বন্দী নেতা নিরাপদে আছেন। এই উদ্বেগকে আরও তীব্র করেছে এমন অননুমোদিত দাবি যে সাবেক প্রধানমন্ত্রী হয়তো মৃত্যুবরণ করেছেন বা জেলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাসিম প্রকাশ্যে বলেছেন, আমার বাবা 845 দিন ধরে গ্রেপ্তার অবস্থায় আছেন। গত 6 সপ্তাহ ধরে তাকে মৃত্যুকোষে একান্ত বিচ্ছিন্ন রাখা হয়েছে, কোনো স্বচ্ছতা ছাড়া। তার বোনদের কোনো দর্শন দেওয়া হয়নি, যদিও আদালত স্পষ্টভাবে অনুমতি দিয়েছে। কোনো ফোন কল, কোনো সাক্ষাৎ বা জীবনের প্রমাণ নেই। আমিও আমার ভাই বাবার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। এনআই এর সঙ্গে এক সাক্ষাৎকারে পিটিআই সিনেটর খুররম জিশান খানের মৃত্যুর গুঞ্জন অস্বীকার করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী এখনও আদিয়ালা জেলেই রয়েছেন। তিনি উল্লেখ করেন, খানকে দেওয়া কঠোর বিচ্ছিন্নতা একটি কৌশলমূলক প্রচেষ্টা, যাতে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা যায়। এই পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেন জিশান। তিনি জানান, প্রায় 1 মাস ধরে খানের আইনজীবী বা পিটিআই শীর্ষ নেতৃত্বের কাউকেই তাকে দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক নেতার সংকল্প ভঙ্গ করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সিনেটরের দাবি, কর্তৃপক্ষ পিটিআইকে খানের সুস্থতার নিশ্চয়তা দিয়েছে এবং স্পষ্টভাবে জানিয়েছে যে পিটিআই প্রতিষ্ঠাতা এখনও জীবিত। তবে তিনি আরও অভিযোগ করেন যে খানকে বিদেশে যেতে এবং নির্দিষ্ট শর্ত মেনে চুপ থাকার জন্য চাপ দেওয়ার চেষ্টা চলছে। জিশান বলেন, তারা ইমরান খানের সঙ্গে চুক্তি করতে চাইছে, তাকে দেশের বাইরে যেতে বলছে। বিদেশে গিয়ে নির্দিষ্ট স্থানে নীরব থাকার ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু ইমরান খান কখনও এ চুক্তি মেনে নেবেন না। তিনি যেই ধরনের নেতা কখনো অনুমোদন দেবেন না। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।